যে আমাদের বাংলাদেশে সম্ভবত ওষুধের দোকানে চাইলেই এই ওষুধগুলো পাওয়া যায়। সেটা একটা মনে হয় বড় বাধা। আবার কি শুরু করে যেটা খুব কমন ব্যাপার। অনেকের হাজবেন্ডরা বিদেশে থাকে, এসে বলে কি যে উনি তো সবসময় থাকে না, যখন আসে তখন খায়। কল্পনা করুন একটি ছোট মেয়ে বয়ঃসন্ধিকালে প্রথমবার অনুভব করছে তার শরীরের পরিবর্তন। একজন নতুন মা, যার হৃদয় একই সঙ্গে আনন্দ এবং শঙ্কা। একজন মধ্যবয়স্ক নারী মেনোপজের পরে, যিনি নিজের শরীরকে নতুনভাবে চিনতে শিখেছেন। প্রতিটি নারীর জীবনে আসে এমন মুহূর্ত। সে সময় প্রয়োজন সহানুভূতি, ভালোবাসা এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ। সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর ডেস্কের নতুন পর্বে। আমাদের সঙ্গে আছে তেমনই একজন, যিনি অবস, গাইনি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, ডক্টর সিরাজুল মনিরা। সময় করে আমাদের সেটে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপা। কেমন আছেন? এই তো ভালো। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ম্যাডাম, আসলে মানুষ তো ছোটবেলায় অনেক প্রফেশনে যাবার স্বপ্ন দেখে। আপনি ডাক্তার হতে চাইলেন কেন? আমি ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছি, ব্যাপারটা এরকম না। আমার বাবার শখ ছিল যে আমি ডাক্তার হই। আমি ক্যাডেট কলেজে ছিলাম। তো ক্যাডেট কলেজ থেকে আসার পরে আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার বোনও ইঞ্জিনিয়ারিং পড়েছে। পরবর্তীতে আমার ভাইও ইঞ্জিনিয়ার হয়। তো আমার বাবার ইচ্ছা ছিল যে তার পরিবারে একজন ডক্টর হবে। সেখান থেকে আমার বাবার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। ডাক্তার তো হলেন, এরপরে মানে অবস এবং গাইনি এই সেক্টরে চলে আসার কোনো গল্প আছে? আমার মেডিসিন সবথেকে ভালো লাগতো। আমি তো সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তাম এবং ওই সময় আমাদের খুব বিখ্যাত স্যার আমাদের টিচার ছিলেন। আজিজুল কাহার স্যার, আজহার স্যার। তো পরবর্তীতে যখন আমি ইন্টার্নশিপ শুরু করলাম, তখন আমি যেটা দেখতে পেলাম যে গাইনির প্রফেশনটা খুবই চ্যালেঞ্জিং। মানে রাতের বেলা হঠাৎ করে একজন মা আসছেন, তার বাচ্চা হচ্ছে, সিজার হচ্ছে বা নরমাল ডেলিভারি হচ্ছে, অথবা ব্লিডিং এ মা প্রায় মৃতপ্রায়। তা আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করত। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমার এই ফিল্ডে একজন মহিলা হিসেবে অনেক কিছু করার আছে। বাংলাদেশের মেয়েদের জন্য বা নারীদের জন্য যদি আমি কিছু করতে চাই, তাহলে আমি গাইনিতে সেটা করতে পারব। এবং আমি কিন্তু দেখলাম যে আপনার মানুষ একটা এফসিপিএস করতে গিয়েই অনেক কাঠখড় পোড়াতে হয়, সেখানে আপনার দুইটা এফসিপিএস। সেই জায়গাটা কিভাবে আসলে সামাল দিলেন সংসার করে আবার পড়াশোনার জায়গাতে? অ্যাকচুয়ালি আমার ৩ টা ডিগ্রি করা হয়েছে। একটা হয়েছে এমবিবিএস ২০০৪ এর পর, ইন্টার্নশিপের পরেই ২০০৯ সালে আমি এমসিপিএস পাশ করেছি। তখন আমি অনারি করছিলাম আর বিসিএস এ মাত্র জয়েন করেছি। তো তখনই আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কিভাবে করতে হয়। তারপর আমি ঢাকা মেডিকেলে সিএশিপ এর সময় ভালোভাবে মানে আমি পড়াশোনাটাও করেছি। ২০১৪ তে মোটামুটি সহজভাবে আমি ১ম এমসিপিএস করে ফেললাম। আর আমার যেটা সুবিধা হয়েছে, আমার বাসায় আমার হেল্প আছে। আমার হাসব্যান্ড যেহেতু আমার থেকে একটু সিনিয়র, উনারও ২-৩ টা ডিগ্রি করা ছিল। তো সেটা দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি। আর আমার বাবা-মা তখন মানে জীবিত ছিলেন, এখন নেই। তো উনারাও অনেক সাপোর্ট দিয়েছেন। আমার বাচ্চা-কাচ্চা পালার ক্ষেত্রে বা আমার পড়ালেখার ক্ষেত্রে আমার বাবা-মা অনেক উৎসাহ দিয়েছে। তারপর পরের ডিগ্রিটা যেটা হয়, এখন আমাদের ট্রেন্ড যেটা হয়েছে, গাইনি একটা ভাস্ট সাবজেক্ট। তো আমরা যদি নতুনভাবে কিছু করতে চাই বা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে চাই, তাহলে গাইনিকে এখন আমাদের ভাগ করে সুপার স্পেশালিস্ট করা ছাড়া কোনো বিকল্প ছিল না। বিশেষ করে যে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি, এটা বিশাল বড় একটা অংশ। এই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি সাবজেক্টটা কিন্তু মেডিসিনের সাবজেক্ট। সেটাই মেডিসিন কিন্তু পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ না। এখানে গাইনির আবার কিছু কাজ আছে। আবার সেদিক থেকে ফিটাল মেডিসিন একটা এসেছে। সেটাও পুরোপুরি বলতে গেলে মেডিসিনের একটা অংশ। আর গাইনি অনকোলজি অনেক বিস্তৃত। তো শুধু গাইনি অবস পড়লে আমরা ওই ভিতরের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান যেগুলো আমাদের এখন হয়েছে, সেটা কমপ্লিট হতো না। তা আমরা একটু ইয়াং বয়সে এই জেনারেশনের সবাই ১ম ডিগ্রিটা করে ফেলছি। যার কারণে আমাদের কিছু সময় ছিল। আর পড়াশোনা কিন্তু একটা রিদমিক ব্যাপার বলব আমি, ধারাবাহিক ব্যাপার। যে এটা চর্চার মধ্যেই থাকতে হয়। বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে যদি আমি পড়াশোনা বাদ দিই, তাহলে আমি বাতিল ডাক্তার হয়ে যাই। এখন আমার ইচ্ছা আছে যদি আরো কিছু করতে পারি। বাহ! চমৎকার। আরেকটা জিনিস, এই যে যারা হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড না, অনেকেই হচ্ছে গিয়ে ডক্টরের নামের নিচে এসে লেখা দেখে অবস, গাইনি অ্যান্ড ইনফার্টিলিটি। তো আপনি এই যে অবস, গাইনি, ইনফার্টিলিটি, এই যে এটা আসলে আ কোন সেক্টরকে কভার করে? অবস অ্যান্ড গাইনি মিনলি? অবস-গাইনি হচ্ছে মেইনলি অবস, প্রসূতি। মানে হচ্ছে আমার ডেলিভারি সংক্রান্ত অথবা প্রেগন্যান্সি অবস্থার যত ফিজিওলজি অথবা আমি বলব প্যাথোলজি, মানে রোগ, প্রক্রিয়া, তারপর হচ্ছে শিশুর নবজাতকের উপর কি অসুখের কি এফেক্ট আছে, এটা সম্পূর্ণ হচ্ছে অবসের ক্ষেত্রে। এবং ডেলিভারি পরবর্তীতেও কিছু কমপ্লিকেশন হয়,
সেগুলো ওই অফসের ভিতর। আর গাইনি অংশটুকু হচ্ছে স্ত্রীরোগ, বাংলায় বলি আমরা। স্ত্রীরোগের মধ্যে হরমোনাল বিষয় আছে, কিছু টিউমার যেটাকে মানে বিনাইন হতে পারে আবার ক্যান্সার জাতীয় হতে পারে, সেটা কভার করছে। আর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ইনফার্টিলিটি কিন্তু শুরু হচ্ছে পিউবার্টি থেকে। ইভেন এখন আমাদের পেডিয়াট্রিক গাইনোকোলজি বা অ্যাডোলেসেন্ট গাইনোকোলজিও আলাদা হবে, কারণ সেখানেও একটা বিস্তৃত ফিজিওলজিক্যাল চেঞ্জ আছে। মানে যত স- সময় বা মানে যুগ আমরা পাল্টাচ্ছি, তত আমরা সূক্ষ্মাতি সূক্ষ্মগুলো জানতে পারছি। এবং ডাক্তারদের পড়াশোনা শেষ হয় না কখনো। ডাক্তাররা যদি পড়াশোনা শেষ করে তাহলে আমি মনে করি ডাক্তাররা বাতিলের খাতায় চলে যায়। আমরা বরং বাংলাদেশে একটু কম পড়াশোনা করি, আমার মনে হয় আমাদের রিসার্চ কাজে একটু পিছানো। যেমন আমি একটা পর্যায়ে যে সেকেন্ড এফসিপিএস আমার যেটা অভিজ্ঞতা হলো, প্রথম এফসিপিএস এর সময় আমাদের থিসিস ছিল না। দ্বিতীয় এফসিপিএস এর সময় আমি যখন থিসিস করলাম, তখন আমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় আমরা যেহেতু গভর্নমেন্ট ডক্টর, তা আমাদের রিসার্চের ক্ষেত্রটা একটু সীমিত, কারণ আমাদের রোগীর লোড অনেক বেশি। তো এই রিসার্চ ফিল্ডে আমাদের বাংলাদেশি ডাক্তারদের আরেকটু আগাতে হবে। আমরা কিন্তু হাতের কাজে বা নলেজে কম না। বাংলাদেশে আপনি দেখবেন যে বাল্য বিবাহটা খুব বেশি, এটা একদম কন্ট্রোল করা যাচ্ছে না। তো কখনো এই যে অল্প বয়সী গর্ভধারণ করে ফেলে, আসলে গর্ভধারণের সর্বনিম্ন বয়স আছে বা কোন সময়টা উপযুক্ত, যদি হচ্ছে কি আপনি একটু বিশেষজ্ঞ পরামর্শ দেন। আচ্ছা, এখন বাংলাদেশে কিন্তু বাল্যবিবাহ একটা সময় একটু কম ছিল মনে হয়, এখন আবার অনেক বেশি হচ্ছে। এটা কারণটা আমরা কখনো চিন্তা করি না। কারণটা হচ্ছে যখনই সোশ্যাল আনরেস্ট হবে, আমাদের এখন যেমন নিরাপত্তার সমস্যা, বিশেষ করে আমি তো ঢাকা শহরে বসে আছি, আমার বাচ্চাকে আমি যেভাবে পালতে পারছি, কিন্তু ঢাকার বাইরে বা উপজেলাতে এগুলাতে সেফটি নেই, মানে নিরাপত্তার ইস্যু। তো সেই কারণে বাবা মা ভাবে যে বিয়ে দিয়ে দিলে একটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর যদিও রিপ্রোডাক্টিভ এজ শুরু হয় অ্যাকচুয়ালি পিরিয়ডের পর থেকে, এবং পিরিয়ডের গড় এজ হচ্ছে আপনার 13 হচ্ছে গড় এজ, কিন্তু এটা 11-12 থেকে ভ্যারি করে, মানে ইভেন 16 পর্যন্ত হতে পারে। তো সেই কারণে যখনই রিপ্রোডাক্টিভ এজ শুরু হলো তখনই প্রেগন্যান্সি শুরু হতে পারে। তো 15 থেকে 49 হচ্ছে মানুষের রিপ্রোডাক্টিভ এজ। তো বেস্ট হচ্ছে আমরা মনে করি যে 13 থেকে 19 যে বয়সটা, সেখানে ওভুলেশনও রিদমিক থাকে না, বডি পুরোপুরি ডেভেলপড হয় না। তো সেক্ষেত্রে অন্তত 20-র পর বা 20-এর দশক, যেটা আর কি 20 থেকে 30 ইজ বেস্ট এজ। এর পরেও হ্যাঁ, সব দিক থেকে কমপ্লিকেশন কম হবে। আর হাইয়েস্ট ফার্টিলিটি মানে আহ, বা সন্তান ধারণ ক্ষমতার হাইয়েস্ট যখন থাকে 24 থেকে 26। আর এখন দেখবেন যে আবার অনেকে নিজের পড়াশোনা ক্যারিয়ারের জন্য আবার অনেকে কিন্তু অনেক না, বেশি আমি বয়সে এসে গর্ভধারণ করার একটা ট্রাই করে, সেটা কি সমস্যা? সেটাও সমস্যা। যেমন আমরা বলি এলডারলি প্রাইমি গ্র্যাভিড, একটা ওয়ার্ড আছে, মানে কি বেশি বয়সে প্রথম বাচ্চা হওয়া। তো সেটার কিন্তু বাংলাদেশের ল্যান্ডমার্ক হচ্ছে 30, কিন্তু এখন ওয়ার্ল্ডে চলে গেছে 35-এ। তো এইটার অনেক ধরনের অসুখ বেশি হবে যদি বাংলাদেশের আলাদা কেন খাদ্যাভ্যাস বা জীবনযাপন? অ্যাবর্শনের এজও আলাদা। কারণ হচ্ছে যে বাংলাদেশে তো গড় গড় ধরা হয়, সবকিছুর মিন ধরে তো আমরা হিসাব করি। তো 30-তে যদি এলডারলি প্রাইমি গ্র্যাভিডা হয়, তখন যত কিছু কমপ্লিকেশন হয়, ইভেন 30-র পরে অ্যাবর্শন রেট বাড়বে। আর 20 থেকে 30 হচ্ছে বেস্ট টাইমিং। আপনি দেখবেন যে আগে যে এতগুলো সন্তান নিতে পারতো, এটার কারণও কিন্তু ওই এই বয়সগুলোতে বাচ্চা হওয়া। অনেকে হচ্ছে গিয়ে যে গর্ভপাত হয়ে যাচ্ছে বারবার, সেক্ষেত্রে তাদের আসলে কি করণীয়, মানে তারা কার কাছে যাবে? আচ্ছা, বারবার গর্ভপাত হওয়ার পিছনে অনেকগুলো কজ। একটা হচ্ছে যে গর্ভপাত কেন হচ্ছে, আরেকটা হচ্ছে বারবার হওয়া। বারবার হওয়াকে আমরা বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস। আচ্ছা, এখন আরপিএল এর একটা কিন্তু এজ, ফার্স্ট কথাই আসবে এজ। যত বয়স বাড়তে থাকবে, বিশেষ করে 40-এর পর যদি আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করি, সেখানে বলা হচ্ছে অলমোস্ট 40-50% অ্যাবর্শন রেট বাড়বে। ক্রোমোজোমাল ডিফেক্ট একটা আছে। ক্রোমোজোমাল ডিফেক্ট যদি বাবা মা কারোরই থাকে, জেনেটিক ডিসঅর্ডার অথবা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এই ক্রোমোজোমাল ডিফেক্ট বাচ্চারা কিন্তু প্রথম 3 মাসেই অ্যাবর্শন হয়ে যায়, এবং এদের ক্ষেত্রে বারবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপর কিছু অটোইমিউন ডিজিজ বলে, মানে নিজের বডির এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়া। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি একটা সিনড্রোম আছে, সেখানে বডি নিজের বডির এগেনস্টে মানে বাচ্চাটাকে বসতে দিচ্ছে না জরায়ুতে। তো তাদেরও বারবার হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে থাইরয়েডের অ্যান্টিবডি, হরমোনাল ডিসঅর্ডার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে যেখানে মানে ফিমেল হরমোন আর পুরুষালী হরমোনের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটার জন্য হচ্ছে স্থূলতা। এগুলোর কারণে পিসিওসেও দেখা যাচ্ছে রিকারেন্ট ভাবে প্রেগন্যান্সি লস হচ্ছে, বারবার গর্ভপাত হচ্ছে। তাছাড়াও যদি আপনার জরায়ুয়ে গঠনগত ত্রুটি থাকে, তাহলেও হচ্ছে আপনার বারবার গর্ভপাত হতে পারে। একজন পরিচিত ভদ্রলোক, তারা দুজনেই ওজন বেশি, কার পরামর্শ যেন তারা একটা ইনজেকশন নিচ্ছেন যে ওজন দ্রুত কমানোর জন্য, এটা কি তারা আসলে ঠিক করছেন?
এটাকে সম্পূর্ণ বেঠিক বলব না, কিন্তু ওজন অবশ্যই গর্ভধারণেও সমস্যা করে। আবার গর্ভপাতের সাথে একটু রিলেশন আছে। কারণ কি রিলেশনটা? গর্ভপাতের সাথে রিলেশনটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন। এখন সব হরমোনই আসলে পুরুষেও আছে, স্ত্রীতেও থাকে। কিন্তু যদি এটা ব্যালেন্স না থাকে, তখন হচ্ছে আমার প্রেগন্যান্সি ধারণের যেই হরমোনটা দরকার, প্রজেস্টেরন হরমোন, সেখানে ঘাটতি হয়ে যাচ্ছে বা ইস্ট্রোজেনের ঘাটতি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট হচ্ছে। তখন বাচ্চাটার সঠিক গঠনগত ত্রুটি হচ্ছে। তো আমরা এই কারণে একটা টার্ম আসছে প্রিকনসেপশনাল কাউন্সেলিং। মানে আপনার বিয়ে হওয়ার পরপরই আপনি গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। গিয়ে আপনি আগে আপনার কি, কি অসুখ আছে, কি, কি হরমোনজনিত অসুখ অথবা বিএমআই যদি ঠিক না থাকে, মানে আমার বডি অপটিমাম ওজনে নেই, এরকম একটা সিচুয়েশনে থাকলে আমাকে ডক্টরের কাছে যেতে হবে। আর কিছু, কিছু ইনফেকশনে বারবার গর্ভপাত না হলেও গর্ভপাত হয়। যেমন সেটাকে আমরা টর্চ অ্যাজোহল বলি, সেখানে রুবেলা খুব কমন একটা ইনফেকশন। আর হেপাটাইটিস থাকলেও রুবেলার মানে টর্চের মধ্যে কতগুলো জীবাণু আছে, ওগুলোর কারণে বারবার না হলেও গর্ভপাত হয়। তো সেটারও টিকা আছে, এমএমআর টিকা, যেটা আমাদের ইপিআই শিডিউলে নেই। সেটা আমরা দিয়ে নিতে পারি। তারপর আমরা পুরুষের ক্ষেত্রে কিছু বদভ্যাস থাকে যেমন স্মোকিং, সেটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের খাদ্যাভ্যাস বা ওজন, মানসিক স্ট্রেস, এগুলো সবকিছুই মানে কর্মজীবী মাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন রেট বাড়ছে। শুধু অ্যাবর্শন রেট বাড়ছে না, তাদের প্রিটার্ম বাচ্চা মানে ডেটের আগে বাচ্চা হওয়া। কারণ আমাদের 7 মাস অনওয়ার্ডস বাচ্চাটার ওজন বাড়তে থাকে। কারণ তখন হচ্ছে মেইন ওজন বাড়া মানে বাচ্চার বডিতে মা যতটুকু খাবে, রেস্ট নিবে, ব্লাড সাপ্লাই বাড়বে। তো বাচ্চাগুলোর যদি গঠনগতভাবে ঠিক না হয়, ওজন কম হয়, তখন সেই বাচ্চাগুলোকে আমরা আইইউজিআর বলি। আইইউজিআর অনেক কারণে হতে পারে। এখনকার লাইফস্টাইলে কিন্তু অনেকেই স্মোকিং বা অ্যালকোহলের সাথে জড়িত। এটা তো বাস্তবতা। তো এখন সেগুলোও যদি কার্টেল না করি, আমি যদি কোনো কিছুতেই কার্টেল না করি, আমার রেস্ট না হয়, ঘুম না হয়, তাহলে বাচ্চা কিন্তু শুধু আমি খাওয়া-দাওয়া করলেই বাচ্চা বড় হয়ে যাবে এরকম ব্যাপার না। তো সেক্ষেত্রে প্রিটার্ম বাচ্চাটাও কিন্তু একটা সমস্যা। এনআইসিইউর আর আমি কি কয়েকজন ওটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তো কম থাকে। হ্যাঁ, যে কয়জনকে দেখেছি যে আপনার এনআইসিইউ কিন্তু খুব স্ট্রেসফুল। মানে একে তো হচ্ছে খরচ বাড়তে থাকে প্রিম্যাচিউর বাচ্চার ওজন কম হলে। ২ ধরনের কারণে কিন্তু ওজন কম হতে পারে। একটা হচ্ছে প্রিম্যাচুরিটি, আরেকটা হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, মানে বাচ্চাটার ওজন অপটিমাম না। তো এর মধ্যে দ্বিতীয়টা বেশি বিপজ্জনক। তো সেক্ষেত্রে দেখা যায় যে সবথেকে ভালো হসপিটালেও কিন্তু ভালো এনআইসিইউ কিন্তু বাচ্চা সেভ করতে পারে না। তো আমাকে প্রেগন্যান্ট হলে আমাকে একটা প্রিপারেশন নিয়ে প্রেগন্যান্ট হতে হবে যে আমার কর্মজীবনে কিছু ঘাটতি হতে পারে বা আমার পড়াশোনাতেও কিছু ঘাটতি হতে পারে। আর সেটার জন্য আমাকে সময় বের করতে হবে। জীবন কিন্তু ব্যালেন্স হতে হবে। মানে আমি শুধু কাজই করলাম কিন্তু আমার বাচ্চার প্রেগন্যান্সিকেও আমি গুরুত্ব দিলাম না। তাহলে আমার প্রেগন্যান্সিও কমপ্লিকেটেড হলো, খরচ বাড়লো, মানসিক চাপ হলো। আমি যদি আর এখন অনেক ধরনের কিন্তু মানে ওষুধ খায় সবাই, অনেকেই। বিভিন্ন ধরনের অসুখ থাকে, অ্যান্টিসাইকোটিক ড্রাগও অনেকে খায়, লেজার করছে। তো এগুলা যদি আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে করা হয়, তাহলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে। কন্ট্রাসেপটিভস নিয়ে আমাদের কিন্তু বাংলাদেশে একটা ট্যাবু আছে। অনেকে মনে করেন এটা স্বাস্থ্যগত দিক থেকে এটা খারাপ, অনেকে মনে করেন যে এটা নিয়মিত খেলে পরবর্তীতে গর্ভধারণের সমস্যা হবে। এই ট্যাবুটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব কমন একটা ট্যাবু। মানে এটা এখনো এটাকে কাটানো যায়নি এবং এখনকার নতুন একটা আবার প্রচলন হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না গ্রহণ করে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নামে কিছু ওষুধ বাজারে খুব অ্যাভেলেবেল, যে ডাক্তারেরও লাগে না। কি ২৪ থেকে ৭২ ঘন্টার। তো এইটা সবাই খাচ্ছে। আমরা যদি ডাক্তাররা জিজ্ঞেস করি, "আপনি কি কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় আছেন?" বলে, "হ্যাঁ, আছি।" ভালো করে জিজ্ঞেস করলে দেখা যায় তারা আসলে এটাতে আছে। না, হাই ডোজে প্রজেস্টেরন দিচ্ছি, এটা কিন্তু ফেইলিউর রেট প্রায় ১৪ থেকে ১৫%। মানে এটা কিন্তু প্রোটেকশন দিচ্ছে না অ্যাকচুয়ালি। বরং এটা পিরিয়ডকে ইরেগুলার করছে। অথচ বিদেশে যারা এরকম মানে লাইফস্টাইল মেইনটেইন করে, যে ধরেন কি বলবো, এখন তো মানে অনেক অ্যাডভান্স লাইফস্টাইল সবাই মেইনটেইন করে। তারা কিন্তু কন্ট্রাসেপশন এর ব্যাপারে খুবই সিরিয়াস। ইভেন তারা ইমপ্লান্টও ব্যবহার করে। মানে দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? ভালো খারাপ নেই। মানে লাইফে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম। তো আমরা যেটা বলি নিউলি ম্যারিড কাপলদের ১ম এ আমাদের কাছে আসলে আমরা তাদের বিভিন্ন অপশন বলি। এর মধ্যে সবথেকে ভালো ২ টা অপশন। একটা হচ্ছে একদম লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল। তাতে তার ওয়েট গেইন ও মানে ওজনটাও বাড়লো না। সে রেগুলার খেয়ে গেল। তার বিভিন্ন ধরনের বিনাইন যদি সিস্ট হয় সেটাকে প্রিভেন্ট করতে পারল। তারপর পিরিয়ডে ব্যথা হওয়া, পিরিয়ড অনিয়মিত হওয়া সবকিছু তার কন্ট্রোল হয়ে গেল। তারপর সে যখন বার্ড স্পেসিং করতে চাইল, বার্ড স্পেসিংটা মানে কি ওয়ার্ডটা আমি বললাম। এটা হচ্ছে মানে যে আমি এখন বাচ্চা নিব না, এই সময় বাচ্চা নিব। একটা বাচ্চা থেকে আমি আরেকটা বাচ্চার গ্যাপ দিব। কারণ বার্ড স্পেসিং এর কারণে এখন আবার নতুন ধরনের ইনফার্টিলিটি দেখা যাচ্ছে যে একটা বাচ্চার ১০-১১ বছর হয়ে গেছে। এতদিনের গ্যাপ দেওয়ার পর এখন আর বাচ্চা হচ্ছে না। এর মধ্যে আবার ১টা ২টা ইমারভ্যান। না আসলে এই যে এই ওষুধগুলো খেতেও আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। কন্ট্রাসেপটিভ মাস্ট।
কন্ট্রাসেপটিভ মাস্ক, কারণ আমরা তো আগেকার মতো অনেক বাচ্চা নিচ্ছি না, তাহলে তো আমাকে কন্ট্রাসেপশন আসতে হবে। আর পুরুষের কন্ট্রাসেপশনও নিতে পারে, সেটাও নিলে নিয়ম জানতে হবে, সেটাতে তাকে উৎসাহী করতে হবে, কারণ এটা আমাদের বাংলাদেশে সম্ভবত ওষুধের দোকানে চাইলেই এই ওষুধগুলো পাওয়া যায়, সেটা একটা মনে হয় বড় বড় বাধা। আবার কি শুরু করে, যেটা খুব কমন ব্যাপার, অনেকের হাজবেন্ডরা বিদেশে থাকে, এসে বলে কি যে উনি তো সবসময় থাকে না, যখন আসে তখন খায়। এটা কিন্তু এরকম না, মানে এটা ওভুলেশন প্রিভেন্ট করে, এটাকে আমাকে সাইক্লিক্যালি খেতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি এখানে দিয়ে যেতে চাই, যে 5 বছর ওরাল কন্ট্রাসেপটিভ খেলে 50% ওভারিয়ান ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়। এই তথ্যটা কিন্তু একদমই চমৎকার একটা তথ্য, এটা আমি ব্রেস্ট ক্যান্সার একটা প্রবাবিলিটি থাকে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার তো ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা এতদিন ধরে সাধারণত পিল কেউ খায়ও না। যেমন একটা বাচ্চা হয়ে গেলে কিছু দীর্ঘমেয়াদী ব্যবস্থা আছে, যেমন সরকারি জায়গাগুলো অ্যাভেলেবেল। আবার হচ্ছে ইমপ্লান্ট, যেটা 3 থেকে 5 বছর মেয়াদি, এটাও খুব ভালো কাজ করে, ইভেন আমার চেম্বারেও আমি দিতাম। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস বলি, যে গর্ভাবস্থায় তো অনেকে অনেক ধরনের নিয়ম মেনে চলে, বেশি খেতে বলে, এটা তো আমরা খুব কমন কথা, এগুলো শুনছি। অনেকে বলেন যে একটু এক্সারসাইজ বা ব্যায়াম করা উচিত কিনা, এটা নিয়ে অনেক ধরনের কথা আছে। কেউ বলেন যে না, পরিশ্রম করা যাবে না, তুমি বিশ্রাম নাও। কেউ বলেন তুমি একটু পরিশ্রম করো, ঘরের কাজ করো বা ব্যায়াম করো। এই ব্যাপারে কি বলবেন? প্রেগনেন্সি অ্যাকচুয়ালি ফিজিওলজি, মানে এটা হচ্ছে একটা শারীরিক প্রক্রিয়া, কিন্তু এখনকার দিনে এটাকে কেন যেন একটা অসুখের মতো বানায় ফেলা হয়েছে। আমি নিজেও আমার যেসব পেশেন্টরা খুবই স্থূলকায় থাকে, তাদেরকে বলি যে আপনার অনেক বেশি ওজন বাড়াতে হবে না। আপনি যেমন জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস এখন একটা মহামারী আকার ধারণ করেছে। কারো হচ্ছে খুব বেশি, তাদের তো ইনসুলিন লাগে। আর কারো কারো কিন্তু ডায়েট দিয়েই কন্ট্রোল করা যায়। তাহলে সে প্রেগনেন্সিতে তো একটু বেশি খেতেই হবে, কিন্তু সে হচ্ছে কার্বোহাইড্রেটটা অতিরিক্ত বেশি না খেয়ে একটু প্রোটিন জাতীয় খাবার যদি বেশি খায়, আর হালকা হাঁটা যায়, এটা সবাইকেই বলা হয় যাদের বিশেষ করে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, যে আপনি 10 মিনিট বা 20 মিনিট করে সকাল বিকাল হাঁটলেন। ইয়োগা করলে কিন্তু তার মনও ভালো থাকে, ইয়োগা হালকা পাতলা করতে পারে, কিন্তু ভিগোরাস এক্সারসাইজ করা যাবে না, যে 6 তলা 7 তলা ওঠা। এক্ষেত্রে তার কিছু প্রবলেম হতে পারে, বিশেষ করে প্রথম দিকে আর শেষের দিকেও। এই যে আপনি এই আপনার কথার মধ্যে দেখলাম যে হচ্ছে গিয়ে মানসিক একটা ব্যাপার বলছিলেন একটু আগে। এই সময় অনেক প্রেগনেন্ট নারী কিন্তু মৃত্যু চিন্তা করে, আরো অনেক খারাপ চিন্তা করে। এই মানসিক ব্যাপারটা কিভাবে সামাল দেন? হ্যাঁ, প্রেগনেন্সিতে কিন্তু হরমোনাল যে চেঞ্জটা হচ্ছে, সেটার কারণে কিন্তু একটু দেখা যায় কান্না পায়। তারপর হচ্ছে ইরিটেবিলিটি বাড়ে, মানে রুক্ষতা বাড়ে। তো এক্ষেত্রে তার স্পাউসকে সময় দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশে আমি অনেককে দেখেছি, খুবই সুন্দর চমৎকারভাবে সে ডাক্তারের কাছে নিয়ে আসে, সাপোর্ট দেয়। আবার অনেককেই দেখা যায় যে অতটা কেয়ার্ড না, মানে যত্ন পাচ্ছে না। বিশেষ করে আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট মহিলা, আমি ইন্ডিপেন্ডেন্ট বলতে কিন্তু বড় চাকরি করছে তাদের বুঝাচ্ছি না, গার্মেন্টসের মেয়েদেরকেও বুঝাচ্ছি। ২ পক্ষকেই বলছি, বা বাসায় কাজ করে যে, তারা তো অতিরিক্ত পরিশ্রম করে। গার্মেন্টসের মেয়েরা প্লাস হচ্ছে বাসা-বাড়িতে যারা কাজ করে। আর হচ্ছে ওয়ার্কিং মাদার তো আছেই। তো তাদের ক্ষেত্রে আসলে মানে বাসার মানুষজন, আ সেটা নিজের মায়ের বাসার মানুষই হোক আর শ্বশুরবাড়ির মানুষ হোক, একটু তাদেরকে যত্নশীল হতে হবে। কারণ সে তো তার বংশের বাচ্চাকে আনছে। তো এটা তো দুজনের খাবারের বিষয় আছে, দুজনের যত্নের বিষয় আছে, এবং পোস্টপার্টাম ডিপ্রেশন এবং সাইকোসিস এবং সুইসাইড কিন্তু খুব কমন। আচ্ছা, এক্ষেত্রে আমরা অনেক সময় রেফার করি। সাইকোথেরাপি এখানে ভালো কাজ করে। কারণ প্রেগন্যান্সিতে যেহেতু ওষুধগুলো খাওয়া যায় না, তো সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। আর প্রেয়ারও খুব ভালো কাজ করে। এটা একটা ভালো কিন্তু কর্ম। হ্যাঁ, ইয়োগাও করতে পারে। ঠিক আছে? আর বিশেষ করে যারা চাকরি করে আর স্ট্রেসে থাকে, তাদেরকে দরকার হলে তার মায়ের বাসায় যদি কমফোর্টেবল হয়, তাহলে ওখানেই থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই গর্ভধারণ করলো, সবকিছু নিরাপদ। এরপরে আসলে আবার কখনো দেখা যায় যে গর্ভধারণ হচ্ছে না। কখন আসলে বুঝবে যে আমার চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আচ্ছা। এখন আমরা বন্ধ্যাত্ব বলতে বুঝি যে ১ বছর ২ জন একসাথে ছিল। তারপরে কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়নি। তারপরেও বাচ্চা হচ্ছে না। এটাকে আমরা ইনফার্টিলিটি বলি। আবার অনেকের কিন্তু এটা বুঝতে ভুল করে যে বিদেশে থাকে। তো ওরা হচ্ছে গিয়ে যে এরকম দিনের পর বিদেশে থাকে, কোনো চিকিৎসা নেয় না। তাদের ক্ষেত্রে কিন্তু একটু শুরুর দিকে এসেই কথাবার্তা বলে ফেললে ভালো। যেহেতু তারা ২ বছর বা ৩ বছর, অনেকে আরো পর আসে। তো কিভাবে কি করলে ভালো হয়, বা এই ট্রিটমেন্ট গুলোরও অনেক শর্টকাট পদ্ধতি আছে। যে অন্যদের ক্ষেত্রে আমরা যেভাবে আগাই, ওদের ক্ষেত্রে আমরা অন্যান্য পদ্ধতিতে যেতে পারি। আবার আমার আজকাল বিয়ে করছে ৩৫ বছরে, ৪০ বছরে অনেকে। ২য় বিয়েতেও করছে, বা তারা যদি ভাবে আমি ১ বছর অপেক্ষা করব, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাদের। তো তাদের ক্ষেত্রে ৬ মাসের মধ্যেই একটা প্ল্যানিং এ চলে আসতে হবে। ৬ মাস থেকে ১ বছরে যদি না হয়, যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে চলে আসতে হবে। কারণ ৩৫ বছরেও আজকাল অনেকে বিয়ে করতেছে। তো সেক্ষেত্রে AMH একটা হরমোন, যে ডিম কমে যায়। ফিমেলদের তো বয়স রেস্ট্রিক্টেড। পুরুষের যেমন হচ্ছে সিমেন রেস্ট্রিক্টেড না, বাট আ মানে তাদের শুক্রাণু রেস্ট্রিক্টেড না, কিন্তু কোয়ালিটি খারাপ হবে। তো
এইজের সাথে অনেকখানি ডিপেন্ড করতেছে। ইয়াং কাপলদের ক্ষেত্রে তারা ১ বছর ধরি আমরা। কিন্তু যারা 35 বা 40 তে যে আবার বিয়ে করছে বা ১ম বিয়েই করছে, তাদের ক্ষেত্রে অনেক আর্লি আসতে হবে। উইদিন 6 মান্থের মধ্যেই চলে আসা উচিত আমি মনে করি। আচ্ছা, এরপরে যদি বন্ধ্যাত্ব আসলে আইডেন্টিফাই হয়, তখন তো আমরা অন্য পদ্ধতিতে যাওয়ার কথা নিশ্চয়ই সাজেস্ট করেন, আইভিএফ বা যেটাই হোক। আইভিএফ তো লাস্ট তো মানে সেইটা কখন আসলে তাদেরকে এই ধরনের পরামর্শ দেন? কোন কোন পদ্ধতির পরে আসলে আইভিএফ এ যাওয়ার জন্য পরামর্শ? আচ্ছা। ১ম এ এটা আমরা হচ্ছে ফার্স্ট এ ইভালুয়েশন করি। ক্লিনিক্যালি তার মেনস্ট্রুয়েশন প্যাটার্ন দেখে মাসিকের ই অবস্থা বা হাসব্যান্ডের অ্যাজ এ হোল তাদের অনেকের সহবাসেও সমস্যা থাকে। এগুলা কাউন্সেলিং করা হয়। তারপর আমরা কিছু বেসিক টেস্ট করি। তো ছেলেদের বেসিক টেস্ট হচ্ছে সিমেন অ্যানালাইসিস এবং এটা খুব আগে বললাম আমি এই কারণেই, কারণ এটাতে খুবই গড়িমসি দেখা যায়। হ্যাঁ, এটাতে গড়িমসি দেখা যাওয়ার কারণে অনেক সময় নষ্ট হয়, টাকাও নষ্ট হয়। তো এইটা হচ্ছে ফার্স্ট টেস্ট যেটা একই সাথে ফিমেলদের দেখার সময়ই করে ফেলতে হবে। আর ফিমেলদের সাধারণত একটা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা স্টার্ট করি। আর ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড দিয়ে স্টার্ট করা হয়। আর যাদের মাসিক অনিয়মিত বা এইজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছু বেসিক হরমোন, আ রিপ্রোডাক্টিভ হরমোন এফএসএইচ, এলএইচ বা থাইরয়েড তো অবশ্যই দেখতে হবে। আর এএমএইচ আমি আগেই বললাম, এএমএইচ এখন একটা খুবই হলমার্ক। বিকজ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার টোটাল ডিম্বাণু নিয়ে যেহেতু জন্মগ্রহণ করে, 35 থেকে এটা অনেক র‍্যাপিডলি কমতে থাকবে। তাহলে যার বিয়েই হয়েছে 35 এ, তো তার ইনফার্টিলিটি ভোগার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আবার 40 তে যে আমার কাছে আসবে, তাকে যদি আমি ওই যে মুখের ওষুধ বা বিভিন্ন ইনজেকশন দিয়ে সময় নষ্ট করতে থাকি, তাকে যদি আমি সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলে না আনি, তখন কিন্তু তার যে আইভিএফ এ বা আইইউআই করেও যে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা ছিল, সেই প্রবাবিলিটি সময়ের সাথে কমতে থাকবে। মানে আমি তার একটা ক্ষতি করে ফেলব যদি আমি তাকে প্রাইমারি লেভেলেই চিকিৎসাটা দিতে থাকি। আমি যেহেতু আপনাকে আমরা পেয়ে গেছি, আমরা একটু আইভিএফ নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি বিশেষজ্ঞ। দেখবেন যে বাজারে কখনো কখনো অ্যাড দেয় যে টেস্ট টিউব বেবি, মানে একটা টেস্ট টিউবের মধ্যে একটা ছোট বেবি দেখায় দেয়। তো এটা আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে বললে পরে মনে হয় মানুষজন বুঝবে আসলে টেস্ট টিউব বেবিটা আসলে প্রসিডিউরটা কেমন, প্রসিডিউরটা যদি একটু বলেন। এইটা নিয়ে আসলে আমার কিছু ইয়েও আছে, মানে ভিডিও আছে। তো টেস্ট টিউব বেবি নিয়ে একটা আসলেই খুব একটা বাংলাদেশে ট্যাবু আছে, রিউমার আছে, অনেক কিছু আছে। যে আসলে যেটা করা হয়, আ বাইরে থেকে আমরা কিছু হরমোন দেই ফিমেলকে। ফিমেলকে হরমোন দেই। হরমোন দিয়ে আমরা হচ্ছে তার ডিমগুলোকে বড় করি। তারপর আমরা হালকা একটু অ্যানেসথেসিয়া দিয়ে আমরা ওই ডিমগুলোকে কালেক্ট করি। আর এখানে হাসব্যান্ড কিছুই করে না। তার সিমেন্টটা মানে বীর্যটা উনি দেন। তারপর যে কাজটা করা হয়, কিছু আর্টিফিশিয়াল মিডিয়া আছে যেগুলো অনেকটা বডির সাথে মিল আছে। সেগুলোর মধ্যে একটা পেট্রি ডিশের মধ্যে ছোট একটা কাঁচের পাত্রের মধ্যে ডিম্বাণু আর শুক্রাণুকে একসাথে রাখা হয়। তারপর আমরা এটা ইনকিউবেটরে রাখি। তারপর ০, ১ দিন ২ দিন এভাবে করতে, করতে ফার্টিলাইজেশন হয়। আর মানে ভাগ হতে থাকে সেলটা। ভাগ হতে, হতে যখন এটা ৩ টু মানে ৫ মানে ৩ টা থেকে ৫ টা সেলে ভাগ হয়, তখন আমরা কিছুই করি না। সেটাকে নিয়ে যেয়ে উইথআউট অ্যানেসথেসিয়া ছাড়াই আমরা মাতৃ ইউটেরাসে প্রতিস্থাপন করি। এর মধ্যে ইকসি আরেকটু কঠিন ব্যাপার, যেখানে হচ্ছে ইউজুয়ালি মানে পুরুষ বন্ধ্যাত্ব যদি থাকে, যেটা এখন খুব কমন হয়ে যাচ্ছে। তো আমি আইভিএফ এর কমন কারণগুলা বলি কি, কি? পুরুষের বন্ধ্যাত্ব যেটা হচ্ছে একদম ৫ মিলিয়নের কমও যদি শুক্রাণু হয়ে যায় বা আরো কম একদম শূন্য অ্যাজোস্পার্মিয়া যেটাকে বলে বা অলিগোস্পার্মিয়া, এই টার্মগুলো হয়তোবা সবাই পরিচিত না। সেক্ষেত্রে মাস্ট আইভিএফ করতে হবে। সেক্ষেত্রে ইকসি করি আমরা। আর ফিমেলদের ক্ষেত্রে ১ নম্বরে যদি বলি ২ পাশে টিউব বন্ধ। এটা কিন্তু অনেক ইয়াংদের থাকে। আমি প্রশ্নটা আপনাকে আবার করি, আপনি দুটো ভাগ করে বলেন যে আইভিএফ বা ইনফার্টিলিটির কারণগুলো কি কি, সেখানে নারীর কারণ কি কি বা পুরুষের কারণ কি কি? হ্যাঁ, ইনফার্টিলিটি তো অনেক কারণ। আর আইভিএফ এর কারণটা একটু সংক্ষিপ্ত। তো ইনফার্টিলিটির ক্ষেত্রে ফিমেলদের কারণ আর মেলদের কারণ এখন অলমোস্ট সমান, সমান হয়ে গেছে। ৪০-৪০%। তো ফিমেলদের ক্ষেত্রে ১ম এই আসি, ডিম রিলিজ হওয়া। মাসে, মাসে যেই মাসিকের সময় যেই জিনিসটা হয়, ওভুলেশন বলতে পারি। তো এখানে হরমোনজনিত বিভিন্ন কারণ হতে পারে, পিসিওএস হতে পারে। তারপর হচ্ছে তার ডিমই কমে গেছে, এটা হতে পারে। থাইরয়েড জনিত কিছু প্রবলেম থাকতে পারে। আবার টিউব একটা জিনিস, যে টিউব বন্ধ থাকলে আমাদের মানে চলাচল আরকি শুক্রাণু ডিম্বাণুর যাওয়া আসার সমস্যা হয় বা ভ্রূণটারও যাওয়া আসার সমস্যা হয়। তাহলে এটা বন্ধ থাকলেও হবে না। একটা বন্ধ থাকলেও কিছুটা প্রবলেম হবে, ২ টা বন্ধ থাকলে হবেই না। তো সেগুলো ঠিক করার উপায়গুলো আমি আর বললাম না। তারপর হচ্ছে ইউটেরাসে কোনো গঠনগত ডিফেক্ট আছে। টিউমার থাকতে পারে, ইউটেরাসে অ্যাডিনোমায়োসিস থাকতে পারে, ইউটেরাস জন্মগত কিছু পর্দা থাকতে পারে। এইসব বিভিন্ন কারণে আমার ইনফার্টিলিটি হতে পারে। তারপর সার্ভাইকাল যে পথ, সেটাতেও কিছু থাকতে পারে। আর মেলের ক্ষেত্রে অনেক কিছু আছে। যেমন হচ্ছে যে শুক্রাণু কম হলো, সেটাকে অলিগোস্পার্মিয়া বলে। শুক্রাণু শূন্য হলো অ্যাজোস্পার্মিয়া। শুক্রাণু তৈরির প্রসেসের সমস্যা থাকতে পারে। শুক্রাণু তৈরির হরমোনের সমস্যা থাকতে পারে। ওয়াইফের সাথে থাকার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। শুক্রাণুর মোট নড়াচড়ার সমস্যা থাকতে পারে। প্রসেসটা আবার একটু শুনতে চাই টেস্ট টিউব বেবির।
ওই যে যেটা আমি বললাম, আমি শর্টকাটে যদি বলি, টেস্ট টিউবে কোনো বাচ্চা হচ্ছে না। এটা বারবার বলতে চাই আমরা যে এটা পুরুষ আর স্ত্রী দুই পার্টনারের শুক্রাণু আর ডিম্বাণুরই ফসল, ভ্রূণই বাচ্চা হচ্ছে। শুধু কিছু কিছু ক্ষেত্রে, তাও বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে এটা হয় না, এই জন্য আমাদের সাকসেস রেট কম, 20 থেকে 25%। আর আমি কোনো মেনশন করতে চাই না কোনো দেশের কথা, বাকি দেশগুলোতে যেহেতু ধর্মের ব্যারিয়ার নেই, সেখানে ডোনারের একটা রোল আছে। কেন রোল আছে? যখন মহিলার বয়স 50 হয়ে যাচ্ছে অথবা 40, ওরা তো মিনোপজের পরও বাচ্চা নেওয়ার রেকর্ড আছে ওদের, আর 40-এর পর তো অহরহ পাশ্চাত্যের দেশগুলোতে। তো ওদের ক্ষেত্রে ডোনার ইয়াং মেয়েদের ডিমটা ওরা ধার নিচ্ছে, অথবা যেখানে স্বামীর একদম শুক্রাণু শূন্য বা খুবই ডিফেক্ট আছে, সেখানে তারা হচ্ছে গিয়ে স্পার্ম বা শুক্রাণুর ধার নিচ্ছে। কিন্তু আমাদের দেশে আমরা যে কাজটা করি, মহিলাকে হরমোন বাইরে থেকে দিই, বডির হরমোনগুলো বাদ দিয়ে, সেটা দিয়ে আমরা অনেকগুলো ডিম্বাণুকে বড় করি, করে আমরা একটু অ্যানেস্থেসিয়া দিয়ে ডিমগুলোকে কালেক্ট করি, আর ওখান থেকে শুক্রাণু আর ডিম্বাণুকে আমরা একটা পেট্রি ডিশে রাখি, রেখে আমরা ইনকিউবেটর তো আমরা সবাই চিনি মনে হয়, ইনকিউবেটরে সেটাকে আমরা 1 দিন 2 দিন এভাবে করে করে বড় করি, করে 3 দিন বা 5 দিনের স্টেজে যখন সেলটা যায়, সেই ভ্রূণটাকে, নট এমব্রায়োটাকে, সেই এমব্রায়োটাকে আমরা গর্ভে মানে জরায়ুতে দিয়ে আসি। তারপর তাকে কিছু হরমোনাল সাপোর্ট দিলে সে আস্তে আস্তে প্রেগনেন্সি হয়। কিন্তু সবার ক্ষেত্রে প্রেগনেন্সি সবকিছু ভালো হওয়ার পরেও 100% ভালো এমব্রায়ো হওয়ার পরেও নাও হতে পারে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া বা অন্যান্য দেশে সারোগেসি মানে অন্যের জরায়ু ধার নেওয়ার একটা, আপনি শুনবেন যে বিদেশের সেলিব্রিটিরা, হ্যাঁ বিদেশের সেলিব্রিটিরা নিচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ডাক্তারদের কিন্তু ত্রুটি না, বা আমাদের কোনো ব্যর্থতা না যে আমাদের আইভিএফ কেন কম রেট, এগুলো আমাদের দেশের মানুষের গ্রহণ করতে। আচ্ছা, এখানে বয়স কি কোনো ব্যারিয়ার নারীর? অফকোর্স বয়স তো মোস্ট ইম্পর্টেন্ট। কত পর্যন্ত বয়স নিরাপদ? মানে যত আর্লি আমি ডিসিশন নিব, যেমন আমার টিউব বন্ধ, আমি দেরি করে কি লাভ আছে, আমার বাচ্চা হবে না, সেই এইসব ক্ষেত্রে, অথবা আমার হচ্ছে খুবই সিভিয়ার এন্ডোমেট্রিসিস। এন্ডোমেট্রিসিস কিন্তু ইয়াংদেরই রোগ, এন্ডোমেট্রিসিস কিন্তু বয়স্কদের রোগ না। তো সেক্ষেত্রে আমি অযথা টাইম নষ্ট করতেছি, মুখের ওষুধ খাচ্ছি, কষ্ট করছি। আমি যদি একটু আর্লি আইভিএফ এর ডিসিশনটা নেই, তখন আমার খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তারপর ধরেন পুরুষের সমস্যা, ওয়াইফটা একদম ইয়াং, এক্ষেত্রে সাকসেস খুবই ভালো সাকসেস। আচ্ছা আচ্ছা, কিন্তু এইসব ট্যাবুর কারণে মানুষ নিলে যায়। ধর্মীয় ভাবে কোনো ধরনের ধর্মীয় বাধা? যে ডোনারের ব্যারিয়ার আছে, আর সারোগেসির হয়তো বা ব্যারিয়ার আছে, কিন্তু বাকি নর্মাল যেভাবে আমরা আইভিএফ করি সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ব্যারিয়ার দেখি না, বা এটা নিয়ে কোনো ফাতোয়া বা এগুলো কিছু আছে বলে আমি শুনি নাই কখন। কারণ ইরানে আছে, আফগানিস্তানে আছে, বিভিন্ন দেশে আছে। ইরান তো খুবই ভালো করতেছে, তারপর টার্কিও তো মুসলিম আছে, ওখানেও তো খুব ভালো, ইরানেও ভালো। তাহলে আমাদের দেশেই কেন আমরা এই ক্ষেত্রে এত পিছায়? এখন আসলে আমরা মনে করি পিছিয়ে নেই। এখন আসলে এটা মানুষ, এই যে আমাদের পান্থপথে অসংখ্য আইভিএফ সেন্টার। এবং এই আইভিএফ সেন্টারগুলো কতটা নিরাপদ আসলে মনে করেন আপনি? আমি মনে করি আমাদের দেশের আইভিএফ সেন্টারগুলো একদমই অথেন্টিক, একদমই অথেন্টিক। মানে এখানে আমরা হয়তো সাকসেস কম হতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের ইয়ে নেই। এটা আমি আমার দেশগুলো সম্পর্কে বলতে। আচ্ছা, এটা তো সুখবরই। ল্যাবের আইভিএফ সেন্টারটা তো খুবই সুন্দর, খুবই ভালো কোয়ালিটির। ল্যাবের আইভিএফ সেন্টার তো অনেক দিনের পুরনো। অনেকদিন পুরানো, মানে ধরেন আমাদের এখানে বড় বড় ম্যাডামরা যারা আছেন, তারপর হচ্ছে আমাদের রাশিদা ম্যাডামের নাম আমি মেনশন করি, ওনার আইভিএফ সেন্টার তো খুবই কোয়ালিটি সম্পন্ন। ওখানে ওনার যেই ইনকিউবেটরটা আছে, মরিয়ম ফারুকী সাথী ম্যাডাম, হ্যাঁ মরিয়ম ফারুকী সাথী ম্যাডাম আমাদের ল্যাবে আছে, আমাদের আইভিএফ সেন্টারের ইনকিউবেটরও খুবই ভালো, খুবই কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা, খরচের কথা যদি জানতে চাই? 3-3.5 লাখের মতো। তা আমাদের এখানে কিন্তু রোগী জমা দিচ্ছে 2 লাখ, আর ইনজেকশন গুলার যেটা খরচ। আর যদি আমরা মানে এখন দেখা যাচ্ছে যে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার, মানে ফ্রেশ সাইকেলে কি হয়, যেহেতু আমি মহিলাকে অনেকগুলো ইনজেকশন দিচ্ছি, তো তার ক্ষেত্রে দেখা যায় তার ইউটারাসে একটু চেঞ্জ আসে, তো যার কারণে বাচ্চাটা একটু বয়সে কম। আর আমরা যদি ক্রায়ো করি, মানে ফ্রিজিং করে ভ্রূণগুলোকে রেখে দিতে পারি, আর পরবর্তীতে যদি আমরা আস্তে আস্তে ওগুলো দেই, প্রতিস্থাপন করি, তখন কিন্তু সাকসেস রেট বেশি হয়। তো ক্রায়ো করলে একটু খরচ বাড়ে, কিন্তু আমার মনে হয় ল্যাবেডি 2-2.5 লাখে হয়ে যায়, 2.5 লাখে হয়ে যায়। এটা তো আমাদের জন্য খুব সুখবর একটা। কিন্তু আমাদের প্রচার প্রচারণাও কম আইভিএফ এর ব্যাপারে, সবারই আমি মনে করি। সবাই প্রচার কম, এবং কিন্তু এখন আমরা যারা ডিগ্রি করছি, তো তারা তো সবাই ফিল্ডে চলে আসতেছে, তো আস্তে আস্তে আইভিএফ এ বাংলাদেশ ভালো করবে। বাহ, এটা খুবই সুখবর আমাদের জন্য। আমরা কিন্তু খুব জটিল বিষয়গুলো খুব সহজে শুনলাম আর কি। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি হচ্ছে গিয়ে শেষ প্রশ্নটা যেটা করতে চাই আপনাকে, যে যারা বিবাহ করতে চায় বা নতুন দম্পতি, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে? আমি বলবো আপনারা, বিশেষ করে ফিমেলদেরকে বলবো আর কি, যে আপনারা যেমন হচ্ছে ক্যারিয়ারটাকে খুবই প্রায়োরিটিতে রেখেছেন, এখন ফ্যামিলি লাইফ ছাড়া তো কেউই থাকবে না আলটিমেটলি, তাহলে এটাকেও ক্যারিয়ারের সাথে একটু ব্যালেন্স করে নিলে ভালো হয়। কারণ যদি আপনি অপটিমাম বয়সে বিয়ে করেন, বাচ্চাও যদি অপটিমাম বয়সে হয়, তাহলে আপনার ক্যারিয়ারে এটা আরো হেল্পফুল হয়। আর
দেরিতে যদি আপনি বিয়ে করেন, বাচ্চা যদি আরো দেরিতে হয়, তখন বাচ্চাটাও সেই কোয়ালিটি সম্পন্ন হবে না, প্রেগনেন্সিটাও কমপ্লিকেটেড হবে, আর দাম্পত্য জীবনটাও একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ যখন আমাকে আইভিএফ এর পিছনে দৌড়াতে হবে অথবা এই বন্ধাত্বের কারণে বিভিন্ন কারণে ডাক্তারের কাছে দৌড়াতে হবে, তখন আমি স্বাভাবিক দাম্পত্য জীবনের যে আনন্দটা, আর সবকিছু কিন্তু হরমোনাল, এটা তো আমরা অন্তত বুঝি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। তো পুরোটা জীবনই হরমোনাল, যার মহিলাদের জীবন ধাপে ধাপে, একটা পিউবার্টি ফেজ, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ফেজ, তারপর এই যে রিপ্রোডাক্টিভ ফেজ বললাম 15 থেকে 49। তো এই 15 থেকে 49কে আমি 3 ভাগ করতে পারবো, মানে 20-এর দশক, 30-এর দশক আর 40-এর দশক। তো এক একটা দশকে কিন্তু 40-এ আসতে আসতে আমার অনেকগুলো অসুখ হয়ে যাবে, বেশিরভাগে 90%-এর। তো তখন আমি ওই অসুখগুলোকে অ্যাড্রেস করব নাকি আমার প্রেগনেন্সিকে অ্যাড্রেস করব? তার মানে আমাকে প্রেগনেন্সির সাথে আমার বিভিন্ন কথার কথা আর্থ্রাইটিস থেকে শুরু করে হাইপারটেনশন, ডায়াবেটিস, বহু জিনিস মিলায় একটা কমপ্লিকেটেড জিনিস ফেস করতে হবে। আর আমার 20-এর দশকে বা 30-এর দশকের শুরুর দিকে হয়ে গেলে আমি একটা সহজ প্রেগনেন্সি নিতে পারি। বা বাচ্চার সংখ্যাটাও, বাচ্চাও কিন্তু একটা এসেট। মানুষ খালি ভাবে আমার ক্যারিয়ার বা ফ্ল্যাটই এসেট, কিন্তু সন্তান সন্ততি বিশাল এসেট। আর মুসলমানরা তো নিশ্চয়ই কোরিলেট করতে পারে। আমরা আসলে খুব জটিল বিষয়গুলো খুব সহজে শুনলাম এবং অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো শুনলাম আজকে। আপনাকে ম্যাডাম ধন্যবাদ কষ্ট করে সেটে আসবার জন্য। আমরা নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী পর্বে আমরা আবার হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।